তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টাইম। তো হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো এই সবেমাত্র মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো। এমনও হতে পারে মাধ্যমিক পরীক্ষা পরের বছর দেবে, অর্থাৎ 2025-এ দেবে। আচ্ছা, যাই হোক না কেন, যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে মনে একটাই মাত্র ইচ্ছা যে তারা সায়েন্স নিয়ে পড়বে। ঠিক আছে, সায়েন্স নিয়ে তারা পড়বে, এটা তারা ভেবে নিয়েছে। তো সায়েন্স নিয়ে যদি তুমি পড়বে ভেবেই থাকো এবং যদি বুঝতে না পারো যে সায়েন্স নিয়ে পড়লে পড়াটা কিভাবে শুরু করবে, এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে দিই যে সায়েন্স নিয়ে পড়বে ভেবে থাকলে তোমাকে এই সায়েন্স নিয়ে পড়ার থেকে বাধা কেউ দিতে পারবে না। ঠিক আছে। তুমি যদি তোমার পছন্দ মতো স্কুলে ভর্তি না হতে পারো, সেটা একটা সমস্যা হতে পারে, কিন্তু কোনো না কোনো স্কুলে কিন্তু তোমাকে সায়েন্স অবশ্যই দেওয়া হবে। হয়তো একটু দূরে যেতে হবে বাড়ি থেকে। এটা অনেকে জিজ্ঞেস করে, যে আমাকে বলে যে সায়েন্স পেতে গেলে মিনিমাম কত নাম্বার লাগবে। ঠিক আছে, সায়েন্স পেতে গেলে আমার কত নাম্বার মিনিমাম দরকার হবে। তো দেখো, এটা স্কুলের ওপর ডিপেন্ড করে। অনেক স্কুল আছে, এবং আমাদের বেলায় যে লেভেলটা ছিল সায়েন্সের, ঠিক আছে, যে যেখানে বলা হয়েছিল মনে হয় 430, 430-এর কমে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সায়েন্স দেয়া হবে না, আমাদের স্কুলে যেটা বলা হয়েছিল। তো আমি সেটাই বললাম। তো এখন সেই লেভেলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন মনে হয় 350 পেলেও হয়তো সায়েন্স পেয়ে যাওয়া যাবে, মানে একই স্কুলের কথা বলছি। তাহলে আমাদের সময় মানে হচ্ছে, আমরা মাধ্যমিক দিয়েছিলাম হচ্ছে 2015, ভর্তি হয়েছি 2016, আর 17-তে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তাহলে ওই 15-16 নাগাদ তোমরা বুঝতেই পারছো যে আমরা ওই ভর্তি হয়েছিলাম। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে এখন কিন্তু জিনিসটা অনেকটা মানে লকডাউনের পরে বলতে পারো যে অনেকটা কিন্তু শিথিল হয়ে গেছে ব্যাপারটা, নাম্বারের ব্যাপারটা অনেক শিথিল হয়ে গেছে। এবং আগে যেটা ছিল, সায়েন্সের স্টুডেন্টরা অনেক বেশি ছিল, ঠিক আছে, আর্টসের স্টুডেন্ট অনেক বেশি ছিল। ঠিক আছে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে দেখতাম যে আগে মেয়েদের সংখ্যা প্রচুর, এখন মেয়েদের সংখ্যা নাকি সায়েন্সে কমে যাচ্ছে। এরকম কিন্তু হতো না আগে। ঠিক আছে, আমাদের বেলায় 35 জন ছিলাম আমরা সায়েন্সের স্টুডেন্ট, মানে ছেলে, 35 জন মেয়ে। হ্যাঁ, কোয়েড স্কুল ছিল আমার। ঠিক আছে, 11-12টা কোয়েড স্কুল ছিল। আমি চন্দননগরের বঙ্গবিদ্যালয়ে পড়েছি 11-12 সায়েন্সটা। তার আগে পড়তাম হচ্ছে কানিলাল ফ্রেঞ্চে। কানিলাল ফ্রেঞ্চ অনেকে চিনবে, KLVM। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি কিভাবে পড়াশোনা শুরু করেছিলাম বলতে পারো। তো দেখো, আমার ক্ষেত্রে আমার বাড়িতে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নেই, পরিষ্কার কথা। আমার নাই কোনো চেনা জানা আছে যে সায়েন্স নিয়ে পড়তো আমি যখন ভর্তি ভর্তি হয়েছি। এটা সত্যি কথা একদম। তো এবার আমি জানতাম না যে সায়েন্স নিয়ে পড়লে, জানতাম যে চাপ অনেক থাকে। ঠিক আছে, কিন্তু আমি এটাই জানতাম যে আমি সায়েন্স ছাড়া কিছু পারবো না। অনেকেই তোমাদের মধ্যে আছে যারা কিন্তু এটা মনে করো যে আমি সায়েন্সটা ছাড়া অন্য কিছু বুঝতেই পারি না। মানে ধরো, আমাকে যদি কেউ ইতিহাস ভূগোল দিয়ে দেয়, আমি মুখস্থ করতেই পারবো না, মানে মুখস্থ হয় না ওটা আমার দ্বারা। কিন্তু অঙ্ক বলো, ফিজিক্যাল সায়েন্স, ওই বুদ্ধি খাটিয়ে যে জিনিসগুলো করতে হবে, সেই জিনিসগুলো আমার দ্বারা খুব ইজিলি হয়ে যাবে। যেটা একটুখানি পড়লেই তোমার বোঝার মতো ব্যাপার আছে, যেটা আমার মনে থেকে যাবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের দ্বারা, মানে আমার দ্বারা অন্তত ইজিলি হয়ে যেত। তো আমি এটা ভেবে নিয়েছিলাম যে নয় আমি সায়েন্স নেব, না হলে আমি আর্টস নেব। কমার্সটা আমি বুঝি না কিছু। ঠিক আছে, ওই জন্য আমি কমার্স নেবো না ভেবেছিলাম। তো এরকম ঠিক করেছিলাম যে সায়েন্স নেব যখন আমি 550-র বেশি পেয়ে যাব। যদি 550-র কম পাই, তাহলে আর্টস নিয়ে পড়বো। এটা সত্যি কথা, হ্যাঁ, এরকম ঠিক করে রেখেছি। দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলাম। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি কি করতাম, একটা বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একটা কম্পিউটার কোর্স জয়েন করে নিয়েছিলাম, সেখানে যেতাম। অনেকেই আছে যারা মাধ্যমিকে পড়ে এরকম কিছু বিভিন্ন কোর্স ফোর্স করতে ইচ্ছুক, যারা করতে পারো ওগুলো। কম্পিউটার কোর্স হয়, সিটা ডিটা বলে কোর্স হয়। ঠিক আছে, যদিও কোনো ম্যাটার করে না ওগুলো। ঠিক আছে, তো সিটা কোর্সটা করে রাখতে পারো, ডিটাটাও অনেক ফালতু, বাদ দাও। তো যাই হোক, অনেক কম্পিউটার সেন্টার আছে যেখানে সব কোর্স ফোর্স করায়। বেসিক জিনিসগুলো শিখে রাখা কম্পিউটার অবশ্যই দরকার, তো তোমরা চাইলে করতে পারো। তো ওরকম কোর্স ফোর্স জয়েন করে নিয়েছিলাম, ওখানে পড়তে যাচ্ছিলাম। কিন্তু সায়েন্স নিয়ে পড়াটা আমি শুরু করতে পারিনি, হ্যাঁ। কারণ আমি বুঝতে পারছি না তো, যে বইগুলো কিনবো, বইগুলো যদি বেকার হয়ে যায়, যদি আমি আর্টস নিয়ে পড়ি। তো এই করে করে না, ওই মোটামুটি বুঝতে পারছো, 1.5 মাস 2 মাসের মাথায় মনে হয় রেজাল্ট বেরোয়, তাই তো? এরকম একটা কিছু সময় লাগে। তো এরকম 1.5 মাস 2 মাস এমনি কেটে যাচ্ছিল আমার ক্ষেত্রে, যে আমি বুঝতেই পারছিলাম না যে কি করবো, সায়েন্স নিয়ে পড়বো না অন্য কিছু করব। কিন্তু সেই সময় আমার যে বন্ধুরা আছে, তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছিল। তো সায়েন্স নিয়ে অনেকেই আছে যারা কিন্তু আগে আগে পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু আমার ব্যাপারটা আমি বললাম, আমি এক্সেপশনাল, আমি বলতে পারো, হ্যাঁ। এবার 11-এ যখন আমি ঢুকেছি, এবার আমার মুশকিল কি হচ্ছিল, যখন আমি ভর্তি হতে গেলাম স্যারদের কাছে, এবার টিচারদের কাছে ভর্তি হওয়াটা একটা ব্যাপার, কারণ অনেকগুলো সাবজেক্ট আছে। তারা পড়াবে, তাদের সাথে টাইম ম্যাচ করাটা, যে একটা টিচারের সাথে অন্য টিচারের টাইম ওভারল্যাপ না হয়ে যায়। তো এবার আমি একটা অন্য বন্ধুকে দেখলাম, সে কোথায় কোথায় পড়ছে। এবার তারকে গিয়ে বললাম যে আমি সায়েন্স নেবো, চ আমি ভর্তি হবো স্যারের কাছে।
তো বাবাকে নিয়ে যাচ্ছি, আর সাথে মাধ্যমিকের রেজাল্ট ভালোই হয়েছিল, স্কুলে থার্ড হয়েছিলাম। তো ফার্স্ট বার মাধ্যমিক দিয়েছিলাম আমরা স্কুল থেকে, কার্ডিনাল ফ্রেন্ডস থেকে, প্রথম ব্যাচ আমরা মাধ্যমিকের। তো সেখানে এবার রেজাল্ট নিয়ে ভর্তি হতে যাচ্ছি সায়েন্সের টিচারদের কাছে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, স্যাররা বুঝতে পেরেছে দেরি করে এসছে তো কি হয়েছে, অনেকেই আসে সেরকম, অনেকেই আরো ভর্তি হয়েছে নতুন। অনেকে টিচার চেঞ্জ করে নেয় কিছু মাসের মধ্যে, ভাল লাগছে না, অন্য জায়গায় পড়বো। ঠিক আছে, আচ্ছা ওইগুলো নিয়েও বলবো, হ্যাঁ টিচার চেঞ্জ করা নিয়ে একটা পয়েন্ট আমি রাখছি। তার আগে বলে দিই, তো এবার টিচারদের কাছে আমি ভর্তি হলাম সায়েন্স নিয়ে। যেমন এবার ওরা কিছুটা এগিয়ে গেছে, ধরো ওরা দুটো তিনটে চ্যাপ্টার পড়ে নিয়েছে ফার্স্টের দিকে। এবার আমার ওই চ্যাপ্টারগুলো পড়া হলো না তখন। এবার আমি তখনও ভাবছিলাম যে স্কুলে ওই চ্যাপ্টারগুলো যখন পড়াবে আমি অন্তত ওখান থেকে ক্যাচ করে নিতে পারবো, বা ওখান থেকে আমার হয়ে যাবে। এবার আমি দেখলাম যে মাধ্যমিক লেভেলে যেমন স্কুলে পড়ানো হয়, 11-12 কিন্তু সব স্কুলে সেরকম ভাবে পড়ায় না। ঠিক আছে, যে 11-12 কিন্তু সেই জিনিসটা ধরে ধরে পড়াচ্ছে, একটা চ্যাপ্টার শেষ করছি, সেখান থেকে অঙ্ক করছি, সেরকম নয়। তারা আসছে এবং তারা এমনভাবেই পড়াচ্ছে যে তোমার যেন চ্যাপ্টারটা অলরেডি পড়া হয়ে গেছে। এটা কিন্তু আমি সায়েন্সে গিয়ে বুঝতে পারলাম যে সায়েন্স পড়ছো, এখানে কিন্তু নিজের ওপর বিশ্বাসটা সব থেকে বেশি রাখতে হবে। ঠিক আছে, কোনো টিচারের ওপর নয় যে আমি পারবো। ঠিক আছে, যেই তুমি টিচারের উপর বেশি নির্ভরশীল হয়ে গেলে না, তখনই তোমার নাম্বারটা কমে যাবে। তখন তুমি ভাববে যে এইটা স্যার পড়িয়ে দিল না, এইটা তো বাদ চলে গেল। ওই জিনিসগুলো কিন্তু মাথায় এলেই সমস্যা। তো এই ব্যাপার। তো আমার এই ফার্স্ট চ্যাপ্টারগুলো কিছুটা বাদ চলে গেছিলো, তখন ওই জায়গার জন্য অসুবিধা হতো আমার 11-এ। বাকি 11টা গোটাটাও আমি চেষ্টা করেছি যে যতটা পারবো সম্ভব। ফিজিক্সে যেমন আমাদের যে হাফ ইয়ারলি যে পরীক্ষাটা ছিল, ফিজিক্সে পাস করে গেছিলাম। ঠিক আছে, বেশি চ্যাপ্টার পড়িনি, কিন্তু ওই অল্প চ্যাপ্টার যা পড়েছি ওই বুঝতে পেরে গেছিলাম। তো কিছু কিছু জিনিস এমন হয়েছে, 11-এ একটা অঙ্ক যেটা আমি ক্লাস 9-এ করেছিলাম, তো বুঝেছিলাম বলে 9-এ, 11-এ সেই সেম জিনিস ছিল, সেম টপিকটা ছিল। তোমরা জানোই যে 9-এর জিনিসগুলো 11-এ থাকে, 10-এর জিনিসগুলো 12-এ থাকে। তো কিছু জিনিস মাথায় ছিল, তো সেইগুলো কাজে লেগে গেল। তো পরীক্ষাটা দিয়ে পাস করে গেছিলাম, মানে তখন এতে। তো এইরকম সমস্যা কিছু এসেছিল 11-এ। তো তোমাদেরকে বলবো যারা 11-এ পড়বে, তো প্রথম থেকে যখন ঠিক করেই নিয়েছো সায়েন্স নিয়ে পড়বে, তো চেষ্টা করো সায়েন্স নিয়ে পড়াটা শুরু করে দেওয়ার। ঠিক আছে, আমি বলছি না খুব তাড়াতাড়ি করতে বা খুব দেরিতেও নয়। চেষ্টা করো 1 মাস, রেজাল্ট বেরোনোর 1 মাস আগে যদি তোমরা শুরু করতে পারো খুবই ভালো। ঠিক আছে, তো চেষ্টা করো পড়াটা দেখো যে কোন টিচার পড়াচ্ছে বা কবে থেকে শুরু করছে তারা। তারা ওই রকম টাইমে শুরু করে, হয়তো রেজাল্ট বেরোনোর 1 মাস পরে, বা এরকম রেজাল্ট মানে তোমার ধর পরীক্ষা হয়ে যাওয়ার 1 মাস পর থেকে শুরু করে দেয় ওরা। তো যাই হোক, তো তোমরা বুঝতেই পারবে যে পড়াচ্ছে কে, কেমন জায়গায় পড়াচ্ছে। আচ্ছা, তাহলে পড়বে কিভাবে? পড়বে প্রত্যেকবার আমি একটা কথাই বলে থাকি এই ভিডিও, এই চ্যানেলে, যেটা হচ্ছে পড়বে হচ্ছে এমনভাবে যাতে তোমার যে পড়াটা, ধর একটা চ্যাপ্টার পড়ছি, আমি ক্লাস 11-এর কথাই বলি বা ক্লাস 12-এর কথাই বলি, একটা চ্যাপ্টার যেন আমাকে একবারই পড়তে হয়। এবার গোটা থরলি এত সুন্দরভাবে আমি পড়বো একটা চ্যাপ্টার, যেন ওই চ্যাপ্টারটা আমাকে একবারই পড়তে হয়। কারণ পরের বার যখন আমি আসবো পড়তে, ওই চ্যাপ্টারটা শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার পুরো চ্যাপ্টারটা যাতে মাথায় চলে আসে। ঠিক আছে, একটা চ্যাপ্টার এতভাবে ভালোভাবে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগ দিয়ে রাখবে। কিভাবে বুঝবে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়? বুঝতে পারবে তুমি। ঠিক আছে, এখনকার যে নতুন বই হয়ে গেছে সায়েন্সের, ওখানে দেখবে পাশে কোয়েশ্চেন দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে যে কোন ইয়ারে এসছে, কত সালে এসছে, মাধ্যমিকে এসছে কি আসেনি, মানে উচ্চ মাধ্যমিকে এসছে কি আসেনি। তো সেইগুলো দেখলেই বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে, তাহলে খুঁটিয়ে বই পড়তে হবে, একবার পড়লে যেন একবারে চ্যাপ্টারটা আমার ক্লিয়ার হয়ে যায়। এটা কিন্তু সব থেকে মেন পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, এখানে অনেক ডেরিভেশন থাকবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কথা, মানে ফিজিক্সের কথা যদি বলি বা কেমিস্ট্রি বলি না কেন, কিছু কিছু ডেরিভেশন থাকবে। সেগুলো আমাদের কিন্তু আর এবারে শুধু বই পড়লে হবে না, আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে কিন্তু আমাদের খাতাটাও ব্যবহার করতে হবে, যেটা আমরা আগে হয়তো এত লেখালেখি করতাম না। তুমি যদি না লিখে লিখে প্র্যাকটিস করো, তুমি কিন্তু ভুলে যাবে। এটা সবার সাথে হয়, বেশিরভাগ স্টুডেন্টের সাথে হয় যে আমরা পড়া মনে রাখতে পারছি না। আমার আমার নিজের যে অফলাইন স্টুডেন্ট আছে তাদের সাথে এটা হয়েছে যে তারা নাকি পড়া মনে রাখতে পারছে না। ঠিক আছে, পড়া কেন মনে রাখতে পারছে না? কারণ তাদের ওই প্র্যাকটিস নেই। শুধুমাত্র বইটা দেখো, এখন আমাদের যে ব্যাপারটা হয়েছে না, রিলস দেখে বা ফেসবুক স্ক্রোল করে, ওই আমরা যে জিনিসটা দেখছি সেটা আমাদের মাইন্ডকে বলছি না যেটা আমাকে মনে রাখতে হবে, আমি জাস্ট দেখছি সরিয়ে দিচ্ছি। কিন্তু পড়ার যে বই, সেটা কি, রিডিং পড়ছি সেটা মনে রাখতে হবে। সেটা মাইন্ড তো তোমার দুভাবে ট্রেন হয় না, ওকে তো তোমাকে ট্রেন করতে হবে যে আমি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরকম মাইন্ড ট্রেনিং করার যদি ভিডিও তোমাদের দরকার হয়, এরকম ভিডিও কোনো চ্যানেলে হয়তো নেই, আমি চাই চেষ্টা করে বানাতে পারি, খুব ইজি জিনিস। ঠিক আছে, 4টে ছবি দেখালাম তোমাদেরকে, খালি এখানে ইয়ে করলে হবে না, মানে তোমাদের কিন্তু আমার সাথে সাথেই বলতে হবে, মানে 4টে ছবি দেখালাম, তার মধ্যে বলবো যে কোন ছবিটা
কার পরে ছিল, এরকম কিছু, মানে যাতে মাইন্ডটা ট্রেন হয় যে একটা জিনিস দেখছি সেটাকে আমার মনে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, এই রিল ফেসবুক স্ক্রোল করে 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 এই যে আমাকে মাইন্ডকে ট্রেন করা যে আমি ওটা মনে রাখবো, সেটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা বললাম। তাহলে প্র্যাকটিস করতে হবে এবার, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সায়েন্সের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে লেখাটা, অনেকে অঙ্ক করে দিয়ে চলে আসছে ফিজিক্সের, কিন্তু লিখছে না ঠিকভাবে, কোন টার্মটাকে কি বলে লিখছে না। ঠিক আছে, তো কেন? লিখতে হবে, ভালো করে লিখতে হবে। একটা অঙ্ক করার জন্য যে যে টার্মগুলো দরকার, ধরো পিভি ইকুয়াল টু এনআরটি, ওখানে পি কি, ভি কি, আর কি, এন কি, টি কি, সব লিখতে হবে, তবে তুমি ফর্মুলা বসাতে পারবে। বোঝা গেছে? সায়েন্সে ভালো নাম্বার পাওয়া খুবই সোজা, কিন্তু তোমাকে টেকনিকটা বুঝতে হবে। অনেক এক গাদাও পড়তে হবে না, অল্প পড়তে হবে না, মানে মিডিয়াম পড়বো, কিন্তু আমার টেকনিকটা, যে সায়েন্স পড়ছি কিভাবে, কিভাবে পড়াশোনাটা করব, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওই যে বললাম যে প্রথমে যখন পড়বো একবারে পুরো চ্যাপ্টারটা এমনভাবে খুঁটিয়ে পড়বে যেন আর সেকেন্ড বার সেটা না পড়তে হয়। পরের বার যদি চ্যাপ্টার রিভিশন করতে হয় তখন শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেবো। ঠিক আছে? আর কি প্র্যাকটিস করতে হবে। এবার একটা কথা বলি, যে সায়েন্স নিয়ে পড়লে অনেকে কি করে টিচার চেঞ্জ করতে থাকে। ধরো আজকে আমি এক টিচারের কাছে পড়ছি, এক মাস পরে আমি অন্য টিচারের কাছে ভর্তি হয়ে গেলাম। এতে কি সমস্যা হয়? এই টিচার ধরো ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করেছে, ওই টিচার ধরো তোমার ফিফথ চ্যাপ্টার থেকে শুরু করেছে, ফিজিক্সের ক্ষেত্রে এটা হয়। তো অন্যান্য চ্যাপ্টার, অন্যান্য ইয়ের ক্ষেত্রেও হতে পারে। অনেক টিচার কি হয় মধ্যিখান থেকে শুরু করে, অনেক টিচার কি হয় সামনের থেকে শুরু করছে। তো তুমি যখন টিচার চেঞ্জ করতে থাকবে না, তোমার কিছু কিছু চ্যাপ্টার মিস হতে থাকবে, তুমি নিজেই তুমি জিনিসটাকে লিঙ্ক করতে পারবে না। এবং শুধু তাই নয়, তোমার পড়াশোনার মোটিভেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি যে টিচারের কাছে কেমিস্ট্রি পড়তাম, ঠিক আছে, তার কাছে প্রথমে পড়তো ধরো 15-16 জন পড়তো। পরে যখন টুয়েলভে উঠলাম, সেই 15-16 জনটা 6-7 জন হয়ে গেছিল। কিন্তু আমি ছিলাম হচ্ছে এমন একজন যে কেমিস্ট্রি ওর কাছে ধরে ধরে পড়তাম, মানে স্যারটা কি করতো, বই থেকে থরলি পড়াতো, জিনিসটা বই থেকে পড়াতো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিত যে এটা এটা ইম্পর্টেন্ট। স্যারদের কথা শোনা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্যার যেটাকে ইম্পর্টেন্ট বলছে সেটা যেন আমার মাথায় থাকে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমি বুঝে যাই যেন। স্যার যখন পড়াচ্ছে একটা জিনিস তখনই কিন্তু আমার সেটা মাথায় ঢুকে যাওয়ার কথা, ওটা আমি বাড়িতে এসে আবার রিমাইন্ড করে আবার স্যারকে পরের দিন গিয়ে বলবো এটা নয়। স্যার যখন পড়াচ্ছে ওটা বুঝতে না পারলে স্যারকে সঙ্গে সঙ্গে বলো যে স্যার এটা বুঝতে পারলাম না, দিয়ে সেটাকে মাথায় রাখার চেষ্টা করো। তবে দেখবে যে পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস হয়তো একবারই পড়েছো, সেটা পরীক্ষায় চলে আসতে পারে, এরকম ব্যাপার সায়েন্সটা, যে একবারই পড়েছো একটাই জিনিস, তখন যদি সেটা বুঝে গিয়ে থাকো, পরীক্ষায় সেটা লিখে দিয়ে চলে আসতে পারবে। এমন অনেক সময় হবে হয়তো 5-6 বার পড়বে না জিনিস, একবারই পড়েছো, সেটাই পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে? তো ওই ছোট ছোট জিনিস, কথা যেগুলো বইতেও লেখা নেই কিন্তু টিচার তোমাকে দেখবে বলছে, মুখে মুখে বলছে, টিচারের কথাটা যদি ভালো করে শোনো তাহলে দেখবে নাম্বার বেশি পাবে। যে কোনো টিচারের কাছেই পড়ো না কেন, সেই টিচার যে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আমি এরকম নয় যে এরকম বলছি যে 12 এই জাস্ট পাস করেছি আমি পড়াতে শুরু করে দিচ্ছি, তার কাছে সেই এক্সপিরিয়েন্সটা তুমি পাবে না। যে অন্তত 2-3 বছর পড়াচ্ছে তার কাছে সেই এক্সপিরিয়েন্সটা পাবে। ঠিক আছে, যে নিজে খেটে পড়েছে এক সময়। ঠিক আছে, আমি যেমন এবারে সাজেশন তৈরি করে দিয়েছিলাম ওদেরকে ক্লাস 12-এ, সেখান থেকে প্রায় 70-80% মনে হয় কমন ছিল সাজেশন থেকে। ঠিক আছে, ক্লাস 12-এ। আর তো এটাই বলছি যে একটুখানি ভেবে পড়লে কিন্তু ওই যে সাজেশন বললাম আবার যে কমন চলে আসছে, তো বড় কোয়েশ্চেন কমন দিয়েছিলাম, ছোট কোয়েশ্চেন বুদ্ধির প্রশ্নগুলো ছিল সেগুলো ওরা নিজেরা করে এসছে নিজেদের বুদ্ধি লাগিয়ে। ঠিক আছে, তো কমন পাওয়া যায়, এরকমও নয় যে সায়েন্সে কমন পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু টিচারটা যেন চেঞ্জ করাটা যেন 11-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। 12-এ গিয়ে যদি তুমি টিচার চেঞ্জ করতে থাকো তাহলে তোমার এইচএস বরবাদ হয়ে গেল। 11-এর মধ্যেই যা টিচার চয়েস করার, যা সিলেক্ট করার করে নাও। 11টা চেষ্টা করো যতটা ভালো হওয়ার, ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। হয়তো অনেকেই পারবে না কারণ এতে সময়টা কম থাকে, সিলেবাস অনেক বেশি থাকে, কিন্তু যতটা চেষ্টা করবে হচ্ছে শেখার ভালো করে। ঠিক আছে, তো এইটাই বলার ছিল আমার, যে পড়াশোনা যখন থেকে করছো প্রথম থেকে একটু ধরে পড়ো, এবং ধরে পড়লে কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে যে পরীক্ষাগুলো আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, তোমার মেন্স হোক বা অ্যাডভান্স হোক বা নিট হোক, তুমি যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, তো সায়েন্স নিয়ে পড়লে কী কী ধরনের পরীক্ষা তোমরা বসতে পারবে সেই নিয়ে একটা ডিটেলস আলোচনা একটা নিয়ে আসবো। আর জয় স্যার পারলে হয়তো জয় স্যার নিয়ে আসবে, নাহলে আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওটা একটুখানি আমাকেও দেখে নিতে হবে। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি, কারণ আমার বায়োলজি ছিল না, আমি নিটের ব্যাপারটা বা ওইদিকে যে যে পরীক্ষাগুলো হয় আরও, জেক্সপো আর একটা কি আছে যেন, ওইসব মানে পরীক্ষাগুলোর ব্যাপারে আমি বেশি জানি না আসলে। ঠিক আছে, কারণ আমি পার্টিকুলার ঠিক করে রেখেছিলাম যে ফিজিক্সটা নিয়েই পড়বো যদি আমি সায়েন্স নিয়ে পড়ি। তো আমি পার্টিকুলার জানতাম যে আমাকে ফিজিক্স নিয়ে এগোতে গেলে কী করতে হবে, একটু নাম্বার ভালো রাখতে হবে এইচএসে, দিয়ে ভালো কলেজে ভর্তি হতে হবে, ভালো জায়গা থেকে এমএসসি করতে হবে, এবং এখন আমি পিএইচডি করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে। ঠিক আছে, এবং আমার টপিক হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের ওপর, মানে এনার্জি স্টোরেজ ডিভাইসের ওপর আমার কাজ। ঠিক আছে, তো এটাই বলার।
তোমরা ভালো করে পড়ো, তোমাদের মতো আমরাও ছিলাম, আমিও ফেস করেছি অনেক সমস্যা। কিন্তু একটা জিনিস মনে রাখবে সবসময়, লাস্ট কথা বলছি, একটা দামি আর খাঁটি কথা, যে সায়েন্স নিচ্ছ তার মানে তুমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। আর সায়েন্সের স্টুডেন্ট কিন্তু হার মানে না কখনো। অনেক সময় আসবে যখন মনে হবে যে ভাল লাগছে না, ছেড়ে দিই, পারবো না এটা করতে, কিন্তু যে হার মানবে না সেই কিন্তু লাস্ট অব্দি টিকে থাকবে, তারই কিন্তু জিত হবে, ঠিক আছে? যে হার মানবে না, তাহলে হার মানা চলবে না। ওকে? তাহলে হার মানবো না এটা লিখে কমেন্ট করে জানাবে তোমার স্কুল, কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা আমাকে জানাবে, তোমার নাম সব, যে যদি না আইডিতে ঠিক নাম থাকে, আইডিতে নামটা ঠিক অনেক সময় থাকে না, তো নামগুলো লিখে জানাবে, ঠিক আছে? কমেন্ট করবে, ঠিক আছে? আর ফিজিক্সের ওপর ভিডিও চ্যানেলের ওপর কিছু বানানো আছে, আমি আরও বানাবো, ঠিক আছে? তোমাদের এঙ্গেজমেন্ট ভালো থাকলে তো সেই ভিডিওগুলো দেখতে পারো, কোথাও একটা প্লে লিস্টে দিয়ে দেবো এখানে পাশে, ঠিক আছে? এখানে দিয়ে দেবো কোথাও একটা, তো দেখে নিও। আর কি বলবো, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? ভয় পাবে না, প্রথম থেকে ধরে ধরে পড়লে পারবে, নাহলে লাস্টের দিকে গিয়ে বুঝতে পারছো না, মানে এইচএসটা যখন দিতে যাবে, যদি এরকম বসে আছো হাতে কোয়েশ্চেন পেপারটা নিয়ে, যারা দিচ্ছে জিজ্ঞেস করবে তাদেরকে যে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন পড়ে যাচ্ছ, একটাও কমন আসছে না, একটাও চেনা মনে হচ্ছে না, একটাও লিখতে পারবে মনে হচ্ছে না, তখন কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। এবং অন্য স্কুলে গিয়ে যদি পরীক্ষা দিতে হয় তো গার্ড খুব কড়া দেয়, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে হয়তো এখন নিয়মটা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেসব আমি জানি না, কিন্তু পড়াশোনাটা কিন্তু একই রকম করো, ধরে পড়ো। কারণ পরবর্তী ক্ষেত্রে যে পরীক্ষাগুলো, নিট, যেই অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ওগুলো কিন্তু চেঞ্জ হবে না। ওখানে কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন করবে, যে ভালো করে প্রথম থেকে পড়বে সে একদানই সব ক্র্যাক করে দিতে পারবে, ঠিক আছে? এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে, তোমাদের আগেও বলেছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো।